আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৩৩। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটা শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নীরবতী আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, সেই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছুই বলতে গিয়ে থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখা বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যেই মানুষটাকে দেখে এসেছিস তিনি আর কেউ নয়, তোর, আমাদের সবার একমাত্র পুপ্পি। এই কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল, কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কুঠোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচারা ৩ জন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই না মাথায় ঘুরছিল, এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শোধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন, তুমি কে? আবির কপাল কুঁচকে বাড়ি কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আমি সিরিয়াস বিষয় নিয়ে মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢুক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ বাড়ি করে বলল, হ্যাঁ, আলী আহমদ খান আর মুজাম্মল খানের একমাত্র ছোট বোন, আর ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না, আর ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে না উনি মজা করছেন। আর ওই বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিয়েছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যিই ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিনও তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসল, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে এই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করত, তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছর খানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মু তখনও বিয়েই হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করত, আবার ফুপ্পির দেখাশোনাও করত। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপ্পির উপর 2 ভাই অত্যাচার করেছে, যেন ওই ছেলেকে বলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর
ফুপ্পি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারিনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছর খানেক ডাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পির বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছে। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল। এ কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ির চৌখাটে পা রাখতে আব্বুর চোখে পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ডেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌখাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচ্চুকে সবাই আটকিয়ে রাখছিল। না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথায় সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমি নাকি খবর দিছে কে? মায়ের মৃত্যুর সুখের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে। সেদিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানার বাড়ি থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙ্গার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙ্গা আম্মুর পক্ষে, নানার বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেদিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকানি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছেন। যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছুই করতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়িতে পা রাখতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপ্পিকে কিভাবে চিনেন? আমি শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মুর পুরাতন জিনিসপত্র বের করছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচুর মোটামুটি অনেকেরই ছবি ছিল। যেহেতু ছুটি ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম। এই বিষয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলের কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি, আরো কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদু দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলার অ্যালবামের দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি। তবে কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছে, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছে। বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম। কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল সেটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবিনি। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে যে আস্তে করে বলল, তারপর?
গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠাইছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি। ওইখানেই আমি দ্বিতীয়বারের মতো দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাইছিলাম। আমি সবকিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকে ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতেই তানবীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না। তানবীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপ্পির 28 বছরে চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু তিনি বলেননি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি, তানবীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়েই সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করলো, জান্নাতাপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, প্লিজ বলুন। আবির না পারতেও বলল, ফুপ্পিরা এত বছর যশোর ছিল। গত বছর ভাইয়ার চাকরি হওয়ায় সপরিবারে ঢাকায় আসছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে। ভাইয়ার জান্নাতকে ভালো লাগছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায় ইউনিভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাস শুধু দূর থেকে ফলোই করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে, অফিসে সবার সাথে নম্র ভদ্র আচরণ করে। সেখান থেকেই ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নিবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরে ওদের বিয়ে দিব। কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাইতেছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর এডমিশন টেস্টের জন্য আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। তাই রাজি হই না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে। বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াবে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে। তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দেব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবে সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য 2-1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিছে জান্নাতকে। সেদিন রাতে তুই আমায় কল দিছিলি। সেদিন আমি, রাকিব আর তানবীর ফুপ্পিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলেই বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই আগে সেদিন খাতা পুরাইছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দেস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবি, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না।
তারা মুখে কিছু বলুক না বলুক, মনে মনে হলেও বলতো। এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথায় পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেজন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। চলবে। এই পর্যন্ত ছিল অমৃত ভালোবাসি থেকে পর্ব 34। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।